বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বলদিয়ার ফুড সেফটি ডিপার্টমেন্টের কফি শপ, মাতাম, রেস্টুরেন্টের যে প্রশ্নগুলো আছে এগুলো তো অনেকগুলো দেওয়া হয়েছে অনেক পর্বে। এখন আরও কিছু ইম্পর্ট্যান্ট বেশিরভাগে 100% আসার যে সম্ভাবনা প্রশ্নগুলো আছে সম্পূর্ণভাবে আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আশা করি অনেকজনের উপকারে আসবে, তাই প্রশ্নগুলো সহ বিস্তারিত আলোচনা করলাম। এবং কি ভিডিওটা অবশ্যই দেখবেন না টেনে, তাহলে আপনি প্রশ্নগুলো আপনি মনে রাখতে পারবেন। না হলে আপনি প্রশ্নগুলো মনে রাখতে পারবেন না, একটুর জন্য হয়তো ভুল হয়ে যায়। আমাদের প্রশ্নগুলোর উত্তর মনে হয় সবগুলো একই রকম, কিন্তু কিছুটা ভিন্নতার কারণে হয়তো প্রশ্নগুলো আমাদের ভুল হয়ে যায়। আজকে আপনাদের সাথে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রথম প্রশ্ন আসতে পারে, ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রভাবিত করার মূল উৎপাদনগুলি কি কি? সকল সঠিক উত্তরগুলো নির্বাচন করুন। এখানে কিছু দেওয়া থাকবে, ওই সকল যে সঠিক উত্তরগুলো ওইগুলো আপনাকে নির্বাচন করতে হবে। ওইটা তিনটা হবে এটার উত্তর: আর্দ্রতা, তাপমাত্রা ও সময়। তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার, সময় হচ্ছে টাইম। দ্বিতীয় প্রশ্নটি হতে পারে, নিচের কোন খাবারটি কম ঝুঁকিপূর্ণ খাদ্য হিসেবে বিবেচিত হয়? উত্তর হবে কয়েকটা প্রশ্ন পিকচার থাকবে, ওইখানে জ্যাম, মাংস, কাঁচা শাকসবজি, ওইগুলো ওইখানের উত্তর হবে জ্যাম। অর্থাৎ জ্যাম হচ্ছে উচ্চ তাপে ফুটন্ত এবং কি চিনিযুক্ত যে জিনিসগুলো এগুলো আপনার কম ঝুঁকিপূর্ণ খাদ্যের মধ্যে পড়ে। তারপরের প্রশ্ন আসতে পারে, কর্মক্ষেত্রে খাদ্যের সংস্পর্শে না আসা জায়গাগুলো পরিষ্কার করার সঠিক ধাপগুলো সাজাতে বলা হয়েছে। আপনাকে ওইগুলো সাজানো প্রশ্নগুলোতে আমরা সবচেয়ে বেশি ভুল করি। এই সাজানো প্রশ্নগুলো আপনার কীরকম হবে? আপনার সাজানো প্রশ্নগুলো হবে হচ্ছে আপনার অনেক এইগুলোতেই আমাদের সবচেয়ে কঠিন হয়। এই প্রশ্নগুলো আপনাদেরকে দেখাই দিই। এই দেখেন, এই সাজানো প্রশ্নগুলোর সাইডে আপনার এরকম তীর চিহ্ন দেওয়া থাকবে। এই তীর চিহ্নগুলো যেটা আপনার প্রথমে হবে, যে জিনিসটা প্রথমে ওইটা আপনার তীর চিহ্ন দিয়ে উপরে নিয়ে যাবেন। যে বাম সাইডের তীর চিহ্নগুলো আছে এগুলো দিয়ে টিক চিহ্ন দিলে আপনার উপরে চলে যাবেন। আর নেচে যেটা নেওয়ার দরকার ওইটার নেচেরটাতে টিক চিহ্ন দিলে আপনার নেচে চলে যাবে। এভাবে আপনি উপরে এবং কি নেচে করতে পারবেন। ওইখানে কর্মক্ষেত্রে খাদ্য সংস্পর্শে না আসা জায়গা পরিষ্কার করার সঠিক ধাপগুলো হলো: উপযুক্ত জায়গার জন্য উপযুক্ত পরিষ্কারক ব্যবহার করুন। দ্বিতীয়ত, ব্রাশ দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন। তৃতীয়ত, ডিটারজেন্টের অবশিষ্ট অপসারণের জন্য জায়গাটি ধুয়ে ফেলুন। তৃতীয়ত, আর্দ্রতা জমা হওয়া রোধ করতে জায়গাটি শুকিয়ে নিন। এটা হবে এটার উত্তর। মানে আপনার যে কোনো জিনিস প্রথমে কী হবে, দ্বিতীয়ত কী হবে, তৃতীয় দিকে যে কোনো জিনিস তো প্রথমত আপনি ভিজাইতে হবে, তারপরে আপনার সাবান ইউজ করতে হবে, পরিষ্কার করতে হবে এবং কি শুকাইতে হবে বা এগুলো ইউজ করতে হবে। এভাবেই আপনাকে এই জিনিসগুলো সাজাতে হবে। যেরকম 3 বেসিংয়ের আসতে পারে, হাত ধোয়ার প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি ব্যবহৃত জীবাণুনাশক প্রস্তাবিত ঘনত্বের চেয়ে বেশি শক্তিশালী হয় তবে এটি জীবাণু ধ্বংস আরও কার্যকর হতে পারে। উত্তর হবে ভুল। এখানে প্রশ্নটা আপনাকে বুঝতে হবে। বলছে যে যদি ব্যবহৃত জীবাণুনাশক প্রস্তাবিত ঘনত্বের চেয়ে বেশি হয়, মানে আপনি যে জীবাণুনাশকগুলো যে ঘনত্বের হওয়ার কথা ওই ঘনত্বের চেয়ে যদি বেশি হয়, আপনার কি জীবাণু বেশি মারা যাবে? না, অবশ্যই না। যেভাবে প্রস্তুত করার দরকার ওইভাবেই করতে হবে, নাহলে উত্তরটা হবে ভুল। তারপরে প্রশ্ন আছে, স্কেচ বা ঘষা পড়া পাত্রের জন্য সঠিক পদ্ধতি কী? যদি কোনো পাত্র ঘষা পড়ে যায়, স্কেচ পড়ে যায়, তখন কি করতে হবে? পাত্র ব্যবহার বন্ধ করে সুপারভাইজারকে অবশ্যই অবহিত করতে হবে। উত্তর হবে পাত্র ব্যবহার বন্ধ করে সুপারভাইজারকে অবহিত করতে হবে। রান্না করার পরপরই ফ্রিজে রেখে সরাসরি ঠান্ডা করা যেতে পারে। উত্তর হবে সঠিক। রান্না করা খাবার আপনি ইচ্ছা করলে সরাসরি ফ্রিজে রেখে আপনি ঠান্ডা করতে পারবেন। খাদ্য প্রস্তুতির অঞ্চলের বাইরে প্যাকেজিং সরিয়ে ফেলা উচিত। উত্তর হবে সঠিক। খাদ্য প্রস্তুতির অঞ্চলের বাইরে প্যাকেজিং সরিয়ে ফেলা উচিত। তারপরে প্রশ্ন হচ্ছে, স্টেফিলোকাস আরিয়াস ব্যাকটেরিয়ার উৎস নিচের কোনগুলো? স্টেফিলোকাস আরিয়াসের যে উৎস কোনগুলোতে পাওয়া যায়, ব্যাকটেরিয়ার উৎস মানে ব্যাকটেরিয়াটা উৎস কোনগুলো থেকে? এগুলো উত্তর হবে মানুষের ত্বকে এই ব্যাকটেরিয়াটা প্রকৃতভাবে থাকে। তারপরে হচ্ছে আঘাত, কোনো কিছুতে যদি আঘাতপ্রাপ্ত হন শরীরের কোনো কাটা অংশ বা ক্ষতস্থানে এই ব্যাকটেরিয়া বেশি থাকে। তারপরে নাক ও গলাতে মানুষের এই ব্যাকটেরিয়াটা অবস্থান করে। তারপরের প্রশ্ন হচ্ছে, খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় হাসাপ HACCP হেসাব পদ্ধতি কিভাবে কাজ করে? এটার উত্তর হবে খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় ঝুঁকি চিহ্নিত করতে।
তারপরের প্রশ্ন হচ্ছে শারীরিক দূষণের সাধারণ উৎস কি? সকল ধরনের নির্বাচন করুন শারীরিক দূষণের সাধারণ উৎসগুলো। প্রথমত হচ্ছে কর্মীদের চুল, মাথার চুল, যন্ত্রপাতির ছোট টুকরা এবং মাংসের হাড়, এই তিনটা হচ্ছে শারীরিক দূষণের উৎস। এখানে 5টা অপশান থাকবে, ওইখানে থেকে 3টা উত্তর হবে। তারপর প্রশ্ন খাদ্যবাহিত নয় এমন রোগগুলি ইনকিউবেশন পিরিয়ড ছাড়াই সাথে সাথে দেখা দেয়, উত্তর হবে ভুল বা ক্রস চিহ্ন। ওইখানে আপনার প্রশ্ন হতে আসতে পারে কখন আবর্জনা ব্যাগগুলো প্রতিস্থাপন করা উচিত, উত্তর হবে এটি পূর্ণ হওয়ার পরে। মানে কখন আবর্জনা ব্যাগগুলো প্রতিস্থাপন, আপনি যদি আবর্জনা ফুল হয়ে যায় তখন আপনি আবার নতুন করে কিভাবে কখন লাগাবেন, উত্তর হবে এটি পূর্ণ হয়ে গেলে, পুরোপুরি পূর্ণ হয়ে গেলে। 4 স্টেপ পদ্ধতির সঠিক পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণের পদ্ধতি কি? সকল সঠিক উত্তর নির্বাচন করুন, উত্তর হবে খাদ্য ময়লা অপসারণের জন্য টেবিল পৃষ্ঠ ঘষে পরিষ্কার করা, জীবাণুনাশক দ্রবণ স্প্রে করা এবং ভালোভাবে ঘষা। নির্দেশনাবলীতে প্রভাবিত সময়ের জন্য দ্রবণটি পৃষ্ঠের উপর রেখে দিন, জায়গাটি শুকাতে দেওয়া বা শোষণ ক্ষমতা সম্পন্ন কাগজ বা টিস্যু দিয়ে ব্যবহার করা। তারপরে প্রশ্ন আছে হিমায়িত খাদ্য প্রয়োজন নিরাপদভাবে গলানোর অন্যতম প্রধান উপায় হলো শীতল পানি বা ফ্রিজের ঠান্ডা তাপমাত্রায় রাখা, উত্তর হবে হয়েছে 0 থেকে 4 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা। কোনটি খাদ্যের পচনকে দ্রুত করে? কাঁচা এবং রান্না করা খাবার একসাথে সংরক্ষণ করা। খাদ্যের পচন দ্রুত করে হচ্ছে রান্না করা এবং কি কাঁচা খাবার একসাথে রাখা। তারপর প্রশ্ন আগুন লাগার কারণে ঘর থেকে বের হওয়ার সকল কর্মীদের প্রবেশের সুবিধার্থে দরজা খোলা রাখা উচিত, উত্তর হবে ভুল বা ক্রস চিহ্ন। আগুন লাগার কারণে ঘর থেকে বের হওয়ার সময় দমকল কর্মীদের প্রবেশের সুবিধার্থে দরজা খোলা রাখা উচিত নয়, কারণ দরজা খোলা রাখলে ওখানেও বাতাস প্রবাহিত হবে এবং অক্সিজেন বৃদ্ধি পাবে, ওই জন্য আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। খাদ্য নিরাপত্তা ব্যবস্থার পদ্ধতি কি? উৎপাদনের সকল পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি ব্যাপক ব্যবস্থা, এটা হচ্ছে খাদ্য নিরাপত্তা ব্যবস্থার পদ্ধতি হচ্ছে উৎপাদনের সকল পর্যায়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি ব্যাপক ব্যবস্থা। ধুলো এবং রাসায়নিক ধোঁয়া শ্বাস নেওয়ার ক্ষেত্রে থেকে রক্ষা করার জন্য কোন সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা হয়? মাস্ক। আপনার ধুলো বা রাসায়নিক ধোঁয়া এড়ানোর জন্য এখানে কিছু ছবি থাকবে, ওইখানে আপনার ছবির মধ্যে যেটা শ্বাস নেওয়ার জন্য ওটা অবশ্যই মাস্ক হবে। শুকনো খাদ্য সংরক্ষণ করার সময় আপনি যদি স্টোরেজ এলাকায় আর্দ্রতা বাড়তে দেখেন সঠিক পদক্ষেপ কি? বায়ু চলাচল ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা, অর্থাৎ আপনি শুকনো খাবারের ওইখানে যদি আর্দ্রতা বৃদ্ধি পেতে দেখেন, যদি অফ হয়ে যায় তাহলে আপনি ওইখানের বায়ু চলাচল সঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করা আপনার কর্তব্য বা দায়িত্ব। খাদ্য নিরাপত্তা ব্যবস্থার কর্মস্থলে প্রভাব কি? উত্তর হবে নিরাপদ এবং পরিষ্কার কর্মপরিবেশ প্রদান করা। খাদ্য নিরাপত্তা ব্যবস্থার কর্মস্থলের প্রভাব হচ্ছে নিরাপদ এবং পরিষ্কার কর্মপরিবেশ প্রদান করা। স্টোরেজে খাবার সাজানোর মূলনীতি কি? স্টোরেজে খাবার সাজানোর মূলনীতি হচ্ছে যে কোনো বাকালা অন্যান্যগুলোতে আপনার খাবার সাজানোর মূলনীতি হচ্ছে প্রথমে আসা প্রথমে বের হওয়া, অর্থাৎ ফিপু নীতি প্রয়োগ করা। খাদ্য প্রতিষ্ঠানে পরিষ্কার সরঞ্জাম কিভাবে সংরক্ষণ করা উচিত? খাদ্য থেকে দূরে নির্দিষ্ট স্থানীয় এলাকায়, অর্থাৎ খাদ্য প্রতিষ্ঠানে আপনার যেগুলো পরিষ্কারের সরঞ্জাম যেরকম ব্রাশ এগুলো আপনি কোথায় রাখবেন? ওইগুলো আপনার খাদ্য থেকে দূরে নির্দিষ্ট স্থানীয় এলাকায় সঠিকভাবে এবং স্পষ্টভাবে সংরক্ষণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ডগুলোর মধ্যে একটি হলো শুধুমাত্র প্রাপ্ত উপকরণ স্টোরেজ ইউনিটের তাপমাত্রা রেকর্ড, উত্তর হবে ভুল বা ক্রস চিহ্ন। ওইখানে ক্রস চিহ্ন থাকতে পারে অথবা একটা ক্রস চিহ্ন থাকবে নীল আকারের অথবা টিক চিহ্ন থাকবে, ওইখানে ওইটা হবে ক্রস চিহ্ন অথবা ভুলের মধ্যে। আপনার রেস্তোরাঁয় খাবার কতক্ষণ খোলা রাখা যাবে? রেস্তোরাঁর মধ্যে কতক্ষণ খাবার খোলা রাখা যাবে? ব্যবহারের আগে পর্যন্ত 2 ঘন্টার বেশি বাইরে রাখা যাবে না, অর্থাৎ 2 ঘন্টার বেশি বাইরে রাখা যাবে না। বিদ্যুৎ বিভ্রাটের সময় তাপমাত্রা পরীক্ষা করার জন্য ফ্রিজটি বারবার খোলার চেষ্টা করা উচিত নয়, উত্তর হবে সঠিক বা টিক চিহ্ন। বিদ্যুৎ বিভ্রাটের সময় তাপমাত্রা পরীক্ষা করার জন্য ফ্রিজটি বারবার খোলার চেষ্টা করা উচিত নয়, উত্তর হবে সত্য। এই ভিডিওটি আপনি অবশ্যই কোনটা নয় কোনটা হ্যাঁ এটা দেখতে হবে, প্রশ্নের লাস্টে হ্যাঁ নাটা সম্পূর্ণ খেয়াল করতে হবে। এখানে যদি নয় হতো না এটা উঠে যেত তাহলে এটা মিথ্যা হতো। তাহলে এরপরের প্রশ্ন আছে এই ভিডিওটি দেখুন এবং বিবেচনা করুন যে ভিডিওটিতে থাকা ব্যক্তিটি সঠিকভাবে কাজ করছে কিনা বা ভুল করছে। এখানে একটা মাস্ক লাগানো ব্যক্তি থাকবে, ওইটা মাস্ক চালাতে আপনার বেসিংয়ের মধ্যে হাত ধুইতেছে অন্যান্য কিছু, যদি মাথার মধ্যে টুপি লাগানো থাকে মুখে মাস্ক সুন্দরভাবে থাকে তাহলে সঠিক ভিডিওটি দেখে
আপনার সঠিক হবে। আর যদি একটু ভুল করে থাকে তাহলে ভিডিওটি দেখার পরে আপনি বুঝবেন যে মাস্ক নাই নেচে, মুখের নেচে বা নাক দেখা যাচ্ছে অথবা চুল দেখা যাচ্ছে অন্যান্য কিছু, বা সুন্দর করে একই বেসিংয়ে কাজ করতেছে না, তাহলে ওটা হবে ভুল। কাটার সময় ছোটোখাটো আঘাত লাগলে করণীয় ধাপগুলো সঠিক অনুসারে সাজান। যদি কাটার সময় কোনো ছোটোখাটো আঘাত লাগে তাহলে কি করবেন? কাজ সাথে সাথে বন্ধ করা উচিত। পানি এবং সাবান দিয়ে ক্ষত ধোয়া, তারপরে পানিরোধী ব্যান্ডেজ দিয়ে ক্ষত ঢেকে রাখা, তারপরে হচ্ছে দূষিত খাবার ফেলে দেওয়া, ঘটনা সম্পর্কে সুপারভাইজারকে জানানো। তারপর প্রশ্ন, হিমায়িত খাবারের মান বজায় রাখার জন্য সঠিক পদক্ষেপগুলো ক্রম অনুসারে সাজাও। হিমায়িত খাবারের মান বজায় রাখার জন্য যে সাজাবার জন্য করছে, হিমায়িত খাবারের প্যাকেজিং পরীক্ষা করুন, বরফের দাগযুক্ত খাবার আলাদা করুন, খাবার শক্ত করে পুনরায় প্যাকেজ করুন, নির্ধারিত স্থানে প্যাকেজগুলি রাখুন, ফ্রিজার তাপমাত্রা পরীক্ষা করুন। তারপরে প্রশ্ন, 1 ঘন্টা খাবার সংরক্ষণ করার পর আপনি আবিষ্কার করেন যে খাবারগুলো অনুপযুক্ত তাপমাত্রায় রাখা হয়েছে, এই অবস্থায় আপনার করণীয় কি? উত্তর হবে, খাবারটি তাৎক্ষণিকভাবে উপযুক্ত তাপমাত্রায় রেফ্রিজারেটরে সরিয়ে ফেলুন। খাদ্য প্রস্তুতের সময় মেঝেতে শাকসবজি পড়ে আছে, রান্না করার মাংস রুম টেম্পারেচারে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা আছে এবং কাজের জায়গা পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? উত্তর হবে, ধুয়ে রাখা শাকসবজিগুলো একটি পরিষ্কার এবং উঁচু জায়গায় স্থানান্তর করা, প্রতিটি কাজের জায়গা পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা, রান্না করা মাংসের তাপমাত্রা মাপা এবং দ্রুত ঠান্ডা করা। তারপরের প্রশ্নটি হচ্ছে, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স এর ঝুঁকি কমাতে রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি? উত্তর হবে 63 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রায় রান্না করা। আপনার যদি জীবাণু ব্যাকটেরিয়া দূর করতে হয় 63 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বেশিতে রান্না করা। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে খারাপ গন্ধ বা খাদ্যের রং পরিবর্তন দেখতে পান তবে আপনার করণীয় কি? প্রথমে আপনি কি করবেন? এটার উত্তর হবে, সরাসরি সুপারভাইজারকে জানিয়ে খাদ্য ব্যবহার বন্ধ করুন। অগ্রাধিকার অনুসারে স্বাস্থ্য পর্যবেক্ষণ বাস্তবায়নের জন্য ব্যবহারের পদ্ধতিগুলি সাজান। কর্মীদের জন্য স্বাস্থ্য সনদের বৈধতা পর্যালোচনা করা, কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা যাচাই করা, কাজের সরঞ্জাম পরীক্ষা করা, পদ্ধতি মেনে চলার উপর একটি প্রতিবেদন তৈরি করা। তারপরে প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি খাদ্যের পরোক্ষ বা ক্রস দূষণ? পরোক্ষ মানে অন্যের মাধ্যমে, বা ক্রস দূষণের অন্তর্ভুক্ত উদাহরণ দাও। রান্না করা খাবার কাটতে অপরিষ্কার ছুরি ব্যবহার করা হচ্ছে খাদ্যের পরোক্ষ বা ক্রস দূষণ। যদি কোনো কর্মী সন্দেহ করে যে খাবার দূষিত হতে পারে তাহলে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তাদের তত্ত্বাবধায়কের কাছ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। উত্তর হবে ভুল। আপনি যদি কোনো সন্দেহ করেন যে খাবারটি দূষিত হতে পারে তখন আপনার নির্দিষ্ট সুপারভাইজারের জন্য বা কারোর জন্য অপেক্ষা করা উচিত নয়, সাথে সাথে এটা বন্ধ করে দেওয়া উচিত। তারপর প্রশ্ন, খাবার ব্যাকটেরিয়া বৃদ্ধি নিয়ন্ত্রণ সর্বোত্তম উপায় কি? খাবারের ব্যাকটেরিয়া বৃদ্ধি নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় হচ্ছে তাপমাত্রা এবং সময় নিয়ন্ত্রণ করা। তারপর খাবার তৈরির ক্ষেত্রে আপনি কিভাবে বিভিন্ন খাবার সঠিকভাবে পরিচালনা করেন? সঠিক উত্তর নির্বাচন করুন। রেফ্রিজারেটরের নিচে থাকে কাঁচা মাংস সংরক্ষণ করো, খাওয়ার জন্য প্রস্তুত খাবার সবসময় ঢেকে রাখা, ফল ও সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিন। তারপর প্রশ্ন, খাদ্য স্থাপনায় ব্যাকটেরিয়া ক্ষতিকারক উৎস কি? উত্তর হবে, খাদ্য প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা, কাঁচা খাবার, অনুপযুক্ত শোধিত জল। তারপর প্রশ্ন হচ্ছে, খাদ্যের রাসায়নিক দূষণ কেবল দুর্ঘটনাক্রমে ঘটে? উত্তর হবে ভুল বা ক্রস চিহ্ন। খাদ্যের রাসায়নিক দূষণ শুধু কেবল দুর্ঘটনাক্রমে ঘটে না, অন্যান্য কারণেও ঘটতে পারে। নিচের কোনটি খাদ্য একটি ভৌত দূষণকারী? ছোট কাচের টুকরা। নিচের কোন খাবারটি অত্যন্ত পচনশীল বলে মনে করা হয়? উত্তর হবে মাংস। খাদ্য প্রতিষ্ঠানে পরিষ্কার এলাকা থেকে অপরিষ্কার এলাকা আলাদা করার প্রাথমিক উদ্দেশ্য কি? বিভিন্ন এলাকার মধ্যে ক্রস দূষণ রোধ করা। খাবার তৈরির সময় আপনি লক্ষ্য করছেন ধোঁয়া শাকসবজি মেঝেতে একটি বাক্সে রাখা ঘর, তারপরে তাপমাত্রায় রেখে দেওয়া গরম রান্না করা মাংস। কাজের পৃষ্ঠগুলি পর্যাপ্ত পরিমাণে জীবাণুমুক্ত নয়, কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ধোঁয়া সবজি পরিষ্কার উঁচু পোস্টে সরানো, ব্যবহারের আগে সমস্ত কাজের পৃষ্ঠে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা, রান্না করা মাংসের তাপমাত্রা পরিমাপ করা এবং দ্রুত ঠান্ডা করা। তারপর প্রশ্ন আসতে পারে, খাবার রান্নার জন্য উপযুক্ত অভ্যন্তরীণ তাপমাত্রা কত? 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। খাবার রান্নার জন্য উপযুক্ত অভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস, কারণ 75 ডিগ্রি সেলসিয়াসে রান্না করলে খাবারে ব্যাকটেরিয়া মারা যায়। তারপর প্রশ্ন, গরম খাবার ঠান্ডা করতে কত সময় লাগে? উত্তর হবে 2 ঘন্টার মধ্যে। উপস্থাপনা বিজ্ঞাপন প্রদর্শনীতে প্রদর্শিত খাবার কতবার পুনর্নবীকরণ করা উচিত? অর্থাৎ উপস্থাপন বা বিজ্ঞাপন আপনি দেখানোর জন্য যেগুলো আছে ওইগুলোতে আপনি খাবার কতক্ষণ রাখা উচিত? পুনর্নবীকরণের করা উচিত পর্যায়ক্রমে, আপনার ফেলে আবার পুনরায় পর্যায়ক্রমে করা উচিত।
তারপর বাসন পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার জন্য 2 সিল পদ্ধতি ব্যবহার করার সময় তাপীয় জীবাণুমুক্তকরণের জন্য উপযুক্ত জলের তাপমাত্রা কত? উত্তর হবে 75 ডিগ্রি সেলসিয়াসে 30 সেকেন্ডের জন্য অথবা 82 ডিগ্রি সেলসিয়াসে 10 সেকেন্ডের জন্য। মাংসের তাপমাত্রা পরিমাপ করার জন্য সময় আপনি ভুল থার্মোমিটার রিডিং খুঁজে পান, তখন তাৎক্ষণিক পদক্ষেপ কি? অন্য থার্মোমিটার ব্যবহার করুন। এমন একটি পরিস্থিতিতে যেখানে দুর্ঘটনার ঝুঁকি এবং রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনার সাথে ঘটে, তো পরিস্থিতি মোকাবেলার জন্য সঠিক অগ্রাধিকারগুলো কী কী? উত্তর হবে অনুমোদিত পদ্ধতি অনুসারে ছিটকে পড়া স্থান পরিষ্কার করা, বিপজ্জনক এলাকার চারপাশে সতর্কতা চিহ্ন স্থাপন করা, রাসায়নিক নিরাপত্তা তথ্যাবত্তা পর্যালোচনা করা। তারপর শরীরের যে অংশ কাটা থেকে রক্ষা করার জন্য সবচেয়ে উপযুক্ত হাতিয়ার কী? উত্তর হবে ধাতব অ্যাপ্রন। যে আপনার কিছু প্রশ্ন থাকবে, পিকচার থাকবে, পিকচারগুলো থেকে আপনাকে নির্বাচন করতে হবে শরীরের নিচের অংশ। এই নিচের অংশ কাটা থেকে রক্ষা করার জন্য সবচেয়ে উপযুক্ত হাতিয়ার হলো ধাতব অ্যাপ্রন। থার্মোমিটার প্রোব শক্ত খাবারের জন্য 1.5 সেন্টিমিটার ভেতরে, গ্রেভির জন্য 5 সেন্টিমিটার ভেতরে থাকা উচিত। উত্তর হবে সত্য। খাবারের মধ্যে থার্মোমিটার কতক্ষণ রাখা উচিত পড়ার জন্য? রিডিং পড়ার জন্য কতক্ষণ রাখা উচিত? 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে, 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। গ্যাসের চুলার কাছে বৈদ্যুতিক সরঞ্জাম জ্বলতে থাকা অবস্থায় খোলা অবস্থায় দেখতে পালে সর্বোত্তম পদক্ষেপ কি? বিদ্যুৎ বন্ধ করুন এবং তারপর গ্যাস বন্ধ করুন। যদি আপনি কোথাও দেখেন যে গ্যাস বা অন্যান্য কিছু আপনার জ্বলতে থাকে দেখেন, তাহলে প্রথমত আপনাকে বিদ্যুৎ বন্ধ করতে হবে, তারপরে গ্যাস বন্ধ করতে হবে। পৃষ্ঠে স্যানিটাইজারের যোগাযোগের সময় কত সেকেন্ড? কত? পৃষ্ঠে স্যানিটাইজারের যোগাযোগের সময় কত? 30 সেকেন্ড থেকে 5 মিনিট পর্যন্ত। শক্ত খাবারের থার্মোমিটার কত সেন্টিমিটার পর্যন্ত ঢুকানো উচিত? 2.5 সেন্টিমিটার। গরম ওভেনের কাছে কাজ করলে কি কি গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত? গরম ওভেনের কাছে কাজ করলে ঢিলে ঢালা পোশাক পরা এড়িয়ে চলুন, অর্থাৎ টাইট ফিটিং পোশাক পরতে হবে। খাদ্য সুবিধাগুলোতে বর্জ্য ফেলার সঠিক উপায় কি? পাত্রগুলি পূর্ণ হওয়ার আগে নিয়মিত পরিষ্কার করা। খাদ্য নষ্ট হওয়ার সুস্পষ্ট লক্ষণ কোনটি? দুর্গন্ধ। খাদ্যের অনিচ্ছাকৃত রাসায়নিক দূষণের প্রধান কারণগুলি কি? খাবার তৈরির জায়গায় কাছাকাছি ডিটারজেন্টের ব্যবহার। তারপর প্রশ্ন আসতে পারে কেন্দ্রীয় রান্নাঘরের কাজ করার সময় আপনি বেশ কয়েকটি সমস্যা লক্ষ্য করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করুন যার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। উত্তর হবে কাঁচা মাংস এবং সবজি কাটতে একই ছুরি ব্যবহার করা যাবে না। খাবারের পাশে রাসায়নিক দ্রব্য মজুত করা। হিমায়িত মাংস নিরাপদে গলানোর সর্বোত্তম উপায় কি? সরাসরি মাইক্রো ওভেনে রাখুন। হিমায়িত মাংস নিরাপদে গলানোর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে সরাসরি মাইক্রো ওভেনে রাখুন। বুফে উপস্থাপনা 4 ঘন্টা শেষ ধরে খাবার পরিবেশন করা হয়, উপযুক্ত পদ্ধতি কি? খাবার ফেলে দিন। ফুলা টিনজাত খাবার পাওয়া গেলে সবচেয়ে গুরুতর সম্ভাব্য বিপদ কি? ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম টক্সিন। তারপর খাদ্য বিষক্রিয়ার লক্ষণ কত সময় থাকে? 1 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত। যখন কোনো আঘাত লাগে, এমনকি ছোটোখাটো দুর্ঘটনা তথ্য আঘাতের লগে লিপিবদ্ধ করতে হবে। উত্তর হবে সত্য। যে কোনো আঘাত লাগলে ওটা লিপিবদ্ধ। হিমায়িত খাবার থেকে তরল পদার্থ ঝরতে দেখলে আপনার কি করা উচিত? রেফ্রিজারেটর গলে যাওয়ার সময় ড্রিপ ট্যাপ পূর্ণ হয়ে গেলে অবশ্যই পরিবর্তন করা উচিত। আপনাকে এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখতে হবে। এর পাশাপাশি বইটি 100% আপনাকে সম্পূর্ণ প্রথম থেকে পড়তে হবে। যাদের বইটি প্রয়োজন তারাই শুধু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। বইটির বাইরে যারা অন্যান্য কিছু প্রয়োজন আপনারা পরামর্শের জন্য আমাকে মেসেজ দিতে পারেন, কিন্তু দয়া করে বেশি ডিস্টার্ব করবেন না বা কল দিবেন না। আপনার শুধু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলে হবে। আমি যখন ফ্রি থাকবো অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই করার চেষ্টা করব। অবশ্যই যে সাজানো প্রশ্নগুলো ওইগুলো আপনারা বেশি বেশি করে আপনি খেয়াল রাখবেন। তীর চিহ্ন দিয়ে ওঠানামা, তারপরে কোনগুলো সঠিক প্রশ্ন, হয়তো 3টা 4টা এই প্রশ্নগুলো আপনাকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে এবং কি ভিডিওটি সেভ করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।